আজকের টপিক হলো পেপটিক আলসার ডিজিজ। নেক্সট স্লাইড। তাহলে প্রথমেই আসি যে আমরা পেপটিক আলসারটা কি জিনিস বা পেপটিক আলসার কাকে বলে। আলসার মানে হচ্ছে ইরোশন বা ক্ষত, যেটাকে আমরা বলতে পারি এক কথায় যে দেয়ার ইজ এনি লোকালাইজড ইরোশন। এবারে এই ইরোশনটা কোথায় হয়, এই যে ক্ষত সেটা কোথায় হয়, যদি অ্যালিমেন্টারি ক্যানেল বা আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক আছে বা আমরা যেটাকে জিআই ট্র্যাক বলি, তার যে মিউকাস লাইনিং আছে সেই লাইনিং বরাবর যদি কোনো ক্ষত তৈরি হয় তখনই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পেপটিক আলসার। এবারে শুধুমাত্র পেপটিক আলসার কথাটা কিন্তু যে কোনো জায়গায় ইরোশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যদি কোনো স্টোমাকে ইরোশন কিংবা হচ্ছে কি যে গ্যাস্ট্রিকে কোনো ইরোশন হয় তবেই আমরা কিন্তু সেটাকে পেপটিক আলসার বলি। তাছাড়া আমরা যে কোনো জায়গার কোনো একটা জিআই ট্র্যাকের মিউকাস লাইনিং এর কোনো একটা ক্ষতকেই আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য আলসার। ঠিক আছে, এবারে আমরা আসি তাহলে যে এই আলসারটা কিভাবে তৈরি হয়। আলসার তো আর একদিনে তৈরি হতে পারে না, বা একটা ক্ষত কোনো একটা দিন হঠাৎ করেও তৈরি হতে পারে না। তাহলে এই ক্ষতটা নিশ্চয়ই কিছু দিন যাবত ধরে আস্তে আস্তে আমাদের শরীরে বা অ্যালিমেন্টারি ট্র্যাকে তৈরি হয়। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে আমাদের যে জিআই ট্র্যাক বা ডাইজেস্টিভ ট্র্যাক আছে, সেই ডাইজেস্টিভ ট্র্যাকের আমাদের কটা লাইনিং আছে। যদি আমরা তার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের জিআই ট্র্যাকে 4টে লেয়ার আছে। সব থেকে বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি সেরাস লেয়ার, তারপরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি মাস্কুলার লেয়ার, তারপরে যেটা থাকে সেটাকে আমরা বলি সাবমিউকাস লেয়ার, এবং সব থেকে ভেতরে যেটা ইনার লাইনিং থাকে সেটাকে আমরা বলি কি মিউকাস লেয়ার। তার মানে সব থেকে ভেতরের যে লাইনটা আছে সেই লাইন বরাবর যদি কোনো একটা ক্ষত তৈরি হয় তবেই তাকে আমরা বলবো ইরোশন। তাহলে এই ইরোশন কিন্তু সব থেকে প্রথমে কোথায় দেখা যায়, এই যে মিউকাস লাইনিং এ দেখা যায়। মানে ইরোশনটা প্রথমে হবে কোথায় না মিউকাস লেয়ারে। যদি এই মিউকাস লেয়ারের কোনো ক্ষত হয় সেটাকে আমরা বলবো কি শুধু ইরোশন, দ্যাট ইজ নট আলসার। আলসার তৈরি হতে অনেক দিন সময় লাগে। আলসার একদিনেও তৈরি হয় না, 15 দিনেও তৈরি হয় না। আলসার তৈরি হওয়ার আগে যে একটা ছোট্ট ক্ষত তৈরি হবে মিউকাস লাইনিং এ সেটাকে আমরা বলবো ইরোশন। এবারে এই ইরোশনটাকে যদি না ট্রিটমেন্ট করা হয় বা এই ইরোশনের যদি প্রপার কেয়ার না নেওয়া হয় তাহলে এটা আস্তে আস্তে কি করে আমাদের মিউকাস লেয়ারটাকে ভেদ করে যে সাবমিউকাস লেয়ার আছে সেই সাবমিউকাস লেয়ার পর্যন্ত চলে যায়। মানে দুটো লেয়ারকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। তখন গিয়ে তাকে আমরা বলবো কি আলসার। কিন্তু দ্যাট ইজ দ্য অ্যাকিউট ফর্ম অফ আলসার। মানে এটার থেকে কিন্তু রিকভারি করা যায় তাড়াতাড়ি, এটার থেকে কিন্তু রিকভারি করা যায় আলসারকে। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা বলবো কি অ্যাকিউট ফর্ম অফ আলসার। তাহলে ইন অ্যাকিউট ফর্ম অফ আলসার দেয়ার ইজ দ্য টু লাইনিং অফ জিআই ট্র্যাক আর অ্যাফেক্টেড, দ্যাট ইজ দ্য মিউকাস এন্ড দ্য সাবমিউকাস। এর পরের স্টেজে কি হয়, এই স্টেজেও অনেকে হচ্ছে কি যে ওভারলুক করে দেয় বা ঠিকঠাক করে কেয়ার নেয় না। তার ফলে কি হয় মিউকাস লেয়ার, সাবমিউকাস লেয়ার, মাস্কুলারিস লেয়ার এবং কিছুটা সেরাস লেয়ারও এফেক্টেড হতে পারে। তখন গিয়ে তাকে আমরা বলি ক্রনিক আলসার। অ্যাকচুয়ালি এটাকে আর ক্রনিক আলসার বলা হয় না, এটাকে বলা হয় পেনিট্রেটিং আলসার। মানে পুরো একদম ভেতরের যে লেয়ারটা আছে সেই লেয়ার পর্যন্ত এটাকে কি করে ভেদ করে যায়, মানে এটাকে পেনিট্রেট করে। মানে তার যে যন্ত্রণা বা তার যে জ্বালা সেটা যাদের হয় তারা একমাত্র ফিল করতে পারে। কারণ এই অবস্থায় থেকে কারোর ট্রিটমেন্ট হওয়া বা কারোকে ওই জায়গাটাকে গ্রাফটিং করা ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। তার জন্য এটাকে আমরা বলে থাকি কি ক্রনিক আলসার বা পেনিট্রেটিং আলসার। বোঝা গেছে? এবারে এই যে আলসার আলসার আমরা বলছি, তাহলে আলসারটা তো তৈরি হলো, কিন্তু পেপটিক আলসার জিনিসটা কি? আলসার আমাদের জিআই ট্র্যাকে যে কোনো জায়গায় হতে পারে। আমাদের জিআই ট্র্যাক একদম মাউথ থেকে শুরু করে কোলন অব্দি আছে, একদম অ্যানাস অব্দি। যে কোনো জায়গাতে আমাদের কিন্তু আলসার হতে পারে, সেটা ইসোফেগাস থেকে শুরু করে স্টোমাক থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু মেনলি আলসারটা দেখা যায় ডিওডিনামে। আমরা জানি স্মল ইন্টেস্টাইনে 3টে পার্ট, ডিওডিনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। ডিওডিনাম পার্টে হচ্ছে সব থেকে বেশি আলসার হয়। তার মানে কি অন্য কোথাও হয় না? অন্য কোথাও হয়। যদি গ্যাস্ট্রিকে আলসারটা হয় তখন গিয়ে আমরা তাকে বলবো কি পেপটিক আলসার। এর ব্রড ক্লাসিফিকেশন আমরা আসছি। নেক্সট স্লাইড। এরপরে আসবো আমরা যে আমাদের মনে তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের শরীরে হঠাৎ করে একটা আলসার তৈরি হয়ে গেল আর শরীর কিছু করলো না। কারণ আমরা সবসময় জানি আমাদের বডি সবসময় কি করে লড়াই করে, কোনো কিছু
হতে কি সাথে সাথে দেয় বডি? বডি সবসময় চাই যে আমি লড়াই করে সেটাকে আগে কি করে প্রিভেন্ট করব, সেটাকে আগে আমি কি করে হতে দেবো না। তার জন্য আমাদের বডির একটা মেকানিজম সিস্টেম আছে, সেই মেকানিজমের মাধ্যমে সবসময় বডি চেষ্টা করে যাতে আমার জিআই ট্র্যাকে কোনো আলসার ফরমেশন না হয়। তাহলে সেই মেকানিজমটা কি যেটা আমাদেরকে প্রোটেক্ট করে? সেই মেকানিজমে তিনটে জিনিস আমাদেরকে সবসময় প্রোটেক্ট করে, একটা হচ্ছে মিউকাস লেয়ার, একটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, আরেকটা হচ্ছে ইউরোগ্যাস্ট্রন বা যার আরেকটা নাম হচ্ছে এপিডার্মাল হিলিং ফ্যাক্টর। এগুলো সবসময় আমাদেরকে কিভাবে প্রোটেক্ট করে? মিউকাস লেয়ারটা আমরা এর আগের স্লাইডেই দেখেছি যে সব থেকে ভেতরের যে লাইনিংটা আছে আমাদের জিআই ট্র্যাকের, সেটা হচ্ছে মিউকাস লেয়ার। মিউকাস লেয়ার সবসময় কি সিক্রেট করে? মিউকাস সিক্রেট করে। আর মিউকাস আমরা জানি একটা খুব পিচ্ছিল একটা ওয়াটারি সাবস্টেন্স, তাই না, যেটা আমাদের জিআই ট্র্যাককে সবসময় একটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে মিউকাস। তাহলে এই মিউকাস থেকে, মিউকাস লেয়ার থেকে যত বেশি মিউকাস সিক্রেশন হবে, আমাদের শরীরে যতই কেমিক্যালস এজেন্ট যাক বা যতই ফিজিক্যাল হ্যাজার্ড যাক, সেগুলো সবসময় কিন্তু তাকে আঘাত করতে পারবে না, কারণ এটা তো লুব্রিকেটিং এজেন্ট, সেটা সবসময় পিচ্ছিল হয়ে কি হয়ে যাবে, চলে যাবে, জিআই ট্র্যাক থেকে বেরিয়ে যাবে। তাহলে যাদের মিউকাস সিক্রেশন ভালো হচ্ছে, তার মানে তাদের কিন্তু আলসার হওয়ার সম্ভাবনাটা অনেক কম। বোঝা গেছে? তাহলে মিউকাস লেয়ার যদি, মিউকাস লেয়ার থেকে যদি বেশি পরিমাণে মিউকাস সিক্রেশন হয়, দ্যাট প্রোটেক্ট আওয়ার লাইনিং অফ দ্য জিআই ট্র্যাক টু নট ফর্মিং এনি কাইন্ড অফ ইরোশন। বোঝা গেছে? সেকেন্ড যে ডিফেন্স লাইনটা আছে সেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন জানি আমরা অ্যারাকিডোনিক অ্যাসিড, সেখান থেকে ফর্মেশন হয় একটা লিপিড ড্রপলেট। এবং এটা কি হয় না, এটাও হচ্ছে কি যে প্রস্টাগ্ল্যান্ডিন কি করে, যদি আমাদের বডিতে কোনো ইরিটেন্ট সাবস্টেন্স ঢুকলো, আমি কি খাচ্ছি না খাচ্ছি আমি জানি না, আমার এনভায়রনমেন্টের মাধ্যমেও আমার শরীরে কোনো একটা ইরিটেন্ট সাবস্টেন্স ঢুকতে পারে, কিংবা আমার খাবারের মাধ্যমেও ঢুকতে পারে, আমি সেটাকে আটকাতে হয়তো পাচ্ছি না, সেটাকে আটকাবে কে? আমার প্রস্টাগ্ল্যান্ডিন। কারণ যে কোনো ইরিটেন্ট সাবস্টেন্স দেখলেই প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হওয়া শুরু করে, এবং প্রস্টাগ্ল্যান্ডিন তখন স্টিমুলেট করে মিউকাস লেয়ারকে যাতে মিউকাস সিক্রেশন হয়, এবং মিউকাস সিক্রেশন হলে সেই ইরিটেন্ট সাবস্টেন্সটা অলরেডি কি হয়ে যাবে, পিচ্ছিল হয়ে চলে যাবে। 3 নম্বর যে ডিফেন্স লাইনটা কাজ করে সেটা হচ্ছে ইউরোগ্যাস্ট্রন। খুব ভালো কাজ করে, কারণ এই একটা কাজ করে না, একসাথে দুটো কাজ করে। এক হাতে কাজ করে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনে বাধা দেয়। গ্যাস্ট্রিক অ্যাসিড মানে কি? এইচসিএল, তাই না? এইচসিএল সিক্রেশনে বাধা দেয় যাতে না বেশি এইচসিএল সিক্রেট হতে পারে। একদিকে যেমন এই কাজটা করে, অন্যদিকে আরেকটা কাজ কি করে, যদি কোনো কারণে কোনো একটা ছোট্ট ইরেশনে হয়েছে, মানে ছোট্ট একটা ক্ষত হয়েছে, যেটা আমি আগে বললাম যে যদি ছোট একটা ক্ষত হয়, তাহলে সেই জায়গাতে যাতে আরো নতুন সেল তৈরি হতে পারে, নতুন সেল প্রলিফারেট করতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে, সেটাতে কিন্তু সাহায্য করে কে? ইউরোগ্যাস্ট্রন। তাহলে ইউরোগ্যাস্ট্রন শুধু যে এইচসিএল সিক্রেশনে বাধা দেবে তাই নয়, তার সাথে হচ্ছে সেল প্রলিফারেশনে করতে, বা কোনো জায়গায় ইরোশন হলে সেই জায়গাটাকে নিজে নিজে হিল করতে, ওই জন্য এর নামটাই দেওয়া হয়েছে এপিথেলিয়াল হিলিং ফ্যাক্টর। মানে এ কি করে, আমাদেরকে হিল করতে সাহায্য করে, আমাদেরকে নতুন সেল তৈরি করতে সাহায্য করে জিআই ট্র্যাকে। তাহলে এই তিনটে লাইনিং আমাদেরকে কি করে, সবসময় ডিফেন্স করে, সবসময় প্রোটেক্ট করে, যাতে আমাদের জিআই ট্র্যাকে কোনো রকম কোনো ইরোশন বা আলসার না হয়। কিন্তু আমরা আমাদের শরীরের উপরে কতটা লেভেলে গিয়ে অত্যাচারটা করি, তবে পরে এই ডিফেন্স লাইনগুলো আর কাজ করতে পারে না, দিয়ে তৈরি হয় কি আমাদের বডিতে? আলসার। নেক্সট স্লাইড। এরপরে তাহলে আমাদেরকে জানতে হবে যে আলসার তাহলে কি, মানে আলসারের কতগুলো টাইপস আছে। মানে আমরা যদি ক্লাসিফিকেশনটা দেখি, তাহলে আমরা যদি দেখি যে বেসড অন দ্য রিজিয়ন অর লোকেশন, কোন জায়গায় আলসারটা হচ্ছে, যেটা আমি আগেই বললাম যে আলসার তো মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে, তাহলে কোন জায়গায় আলসারটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা আলসারের একটা ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে প্রথমেই দেখবো স্টোমাক আলসার। ইসোফেগাসও হয়, আমরা বলছি প্রথমে স্টোমাক আলসার। স্টোমাকের যে কোনো জায়গায় হতে পারে। আমরা জানি স্টোমাকের কতগুলো ভাগ আছে, ফান্ডাস, বডি, পাইলোরাস, তিনটে জায়গাতেই হতে পারে। আমি পরবর্তীকালে আসছি কোন জায়গাটাতে বেশি হয়, আমি বোর্ডে ছবি এঁকে দেখাবো। স্টোমাকে যে আলসারটা হয় সেটাকে আমরা বলবো কি? গ্যাস্ট্রিক আলসার। আমি বললাম আলসার সব থেকে বেশি হয় কোথায়? ডিওডিনামে, স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামে সব থেকে বেশি আলসার হয়, সেটাকে আমরা বলবো কি? ডিওডিনাল আলসার। ইসোফেগাসও আলসার হয়, সেটাকে আমরা কি বলবো? ইসোফেগাল আলসার। আরেকটা হয় মেকেলস ডাইভার্টিকুলাম আলসার। এই জিনিসটা কি না, আমরা অ্যাপেন্ডিক্স জানি, যারা জিআই ট্র্যাক ভালো করে পড়েছিস, অ্যাপেন্ডিক্স জানিস তো, আমাদের একটা লুপ্তপ্রায় অঙ্গ, যেটা কোথায় থাকে? ওই স্মল ইন্টেস্টাইন যে শেষ হচ্ছে আর লার্জ ইন্টেস্টাইন শুরু হচ্ছে, ঠিক তার
মানে তার সাথে একটা জোড়া লেগে থাকে হচ্ছে কি যে অ্যাপেন্ডিক্স। সেই রকমই এই ম্যাকেলস ডাইভার্টিকুলাম হচ্ছে কি যে একটা ইনহেরিটেন্ট ডিসঅর্ডার, মানে যেটা জন্মগত একটা রোগ। এক্ষেত্রে কি হয় না, অনেকে স্মল ইন্টেস্টাইনের ওই লাইনিং বরাবর না একটা ছোট থলির মতো অংশ থেকে যায়, যেটা আর কি মানে বিলুপ্ত হয় না, যেটা থেকে যায় একটা থলির মতো অংশ, যেটা স্মল ইন্টেস্টাইন থেকে কি হয় বেরিয়ে থাকে এবং ঝুলতে থাকে। এখানে ছবিটা নেই, নইলে আমি দেখাতাম যে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন যে শুরু হচ্ছে, সেখানে হচ্ছে কি যে আমি একবার বোর্ডে দেখাচ্ছি, এই যে অ্যাসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, তো আর এখানে আমাদের কি আছে, স্মল ইন্টেস্টাইনটা আছে, তাই তো। এই স্মল ইন্টেস্টাইন আর এই যে লার্জ ইন্টেস্টাইনের যে সংযোগ স্থল, এইখানে হচ্ছে এরকম পাউচের মতো থাকে, একটা থলির মতো অংশ, এইটাকে আমরা বলি ম্যাকেল ডাইভার্টিকুলাম। ঠিক আছে, ওই যে পাউচ যেটা দেখালাম, ওই পাউচ বা ওই থলির মতো অংশটাই হচ্ছে কি ম্যাকেল ডাইভার্টিকুলাম। অনেক সময় ওই পাউচটা যাদের থেকে থাকে, সেখানে হচ্ছে কি যে অ্যাসিডটা ঢুকে যায়, কারণ আমাদের স্টোমাকে হচ্ছে কি যে এই সেল সিক্রেশন করছে, সেই অ্যাসিড যুক্ত খাবারটা তো সব জায়গায় যাচ্ছে, কাইল হচ্ছে, তাহলে সেই অ্যাসিডটা যদি ওই পাউচের ভিতরে ঢুকে যায় এবং অ্যাসিডটা সেখানে রয়ে যাচ্ছে, কারণ সেখান থেকে তো আর বেরোতে পারছে না, ওটা তো থলি, তখন গিয়ে যে আলসারটা হয় সেটাকে আমরা বলি কি ম্যাকেল ডাইভার্টিকুলাম আলসার। এটা সবাইকার ক্ষেত্রে অবশ্যই হবে না, যাদের ক্ষেত্রে এই ডিসঅর্ডারটা আছে অবশ্যই তাদের ক্ষেত্রেই দেখা যাবে। তাহলে এটা হচ্ছে কি আমরা রিজিয়ন বা লোকেশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা করলাম। নেক্সট এবারে আরেকটা পেপটিক আলসারের আমরা ক্লাসিফিকেশন যদি দেখি, তাহলে সেটাকে বলা হয় মডিফাইড জনসন ক্লাসিফিকেশন। আমাদের সায়েন্টিস্ট জনসন এই ক্লাসিফিকেশনটা বলেছেন, এবং তিনি এটাকে আরেকটু ব্রডলি ক্লাসিফাই করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন প্রথমে হচ্ছে টাইপ 1 পেপটিক আলসার। এই টাইপ 1 পেপটিক আলসারে তিনি কি বলেছেন, আমি আরেকবার বোর্ডে যাব। আমরা স্টোমাকটা দেখেছি তো, ঠিক এইরকম দেখতে হয় স্টোমাকটা, স্টোমাক জানি, এই যে স্টোমাকের এই যে অংশটা, এই অংশটা যে এখানটাকে আমরা বলি কার্ডিয়াক, মানে ফান্ডাস, ঠিক আছে, এখানটাকে আমরা বলি বডি, আর এটাকে আমরা বলে থাকি কি পাইলোরাস। এবারে স্টোমাকটা দেখ এইরকম ভাবে একটা কার্ভ গেছে, আর এইদিকে একটা কার্ভ হয়েছে, এইদিকে যে কার্ভটা হয় এটাকে আমরা কি বলি গ্রেটার কার্ভিচার। এটাকে কি বলা হয় গ্রেটার কার্ভিচার। আর এইদিকে যে কার্ভটা হয়েছে এটাকে বলা হয় লেসার কার্ভিচার। এটাকে কি বলা হয় লেসার কার্ভিচার। এই যে গ্রেটার কার্ভিচার যেটা আছে না, এখানে কোনোদিন আলসার হয় না, খুব রেয়ার, কখনোই এই লাইনিং বরাবর আলসার হতেই পারে না, কারণ দিস ইজ দ্য গ্রেটার কার্ভিচার। কিন্তু এই যে এইখানটা ছোট্ট করে যে কার্ভটা নিয়েছে, এই যে ঠিক এই জায়গাটাতে যেখানে এর ঠিক পাশেই আছে আমাদের লিভার, এই যে কার্ভটা আছে এটাকে আমরা বলি লেসার কার্ভিচার, কারণ কার্ভটা অনেকটা কম। এই কার্ভটাতে সব থেকে বেশি কি দেখা যায় বলতো, আলসার দেখা যায়। বোঝা গেছে, তার জন্য এটাকে বলা হয় টাইপ 1। ওই সায়েন্টিস্ট জনসন যেটা বলেছেন যে টাইপ 1 আলসারটা ম্যাক্সিমামলি কোথায় দেখা যায়, এই যে লেসার কার্ভিচার অফ দ্য স্টোমাক, লেসার কার্ভিচারে অ্যাকচুয়ালি দেখা যায়। এবারে নেক্সট আসি আমরা টাইপ 2। টাইপ 2 তে কি বলছে না, উনি বলে গেছেন টাইপ 2 আলসারটা যদি স্টোমাকেও দেখা যায় এবং ডিওডিনামেও দেখা যায়, দুটো জায়গায় যদি একই সাথে দেখা যায়, অনেকের ক্ষেত্রেই হয়, মানে তারা শরীরের উপরে কি হারে অত্যাচার করেছে সেটা আমরা পরে আসব, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একসাথে দুটো জায়গায় দুটো অর্গানে আলসার, মানে গ্যাস্ট্রিকেও আলসার আছে আবার ডিওডিনামেও আলসার আছে, তখন গিয়ে তাকে আমরা বলবো কি টাইপ 2 আলসার। টাইপ 3 তে তিনি কি বলেছেন না প্রি পাইলোরিক আলসার। আমি বললাম যেটা যে স্টোমাকের তিনটে পার্ট, ফান্ডাস, বডি, পাইলোরিক। এবারে পাইলোরাসের একদম শেষ অংশে নয়, ঠিক তার উপরের অংশে, যেটাকে বলা হয় প্রি পাইলোরিক রিজিয়ন, সেই প্রি পাইলোরিক রিজিয়নে যদি আলসার হয় সেটাকে আমরা বলবো প্রি পাইলোরিক আলসার। আর নেক্সট হচ্ছে প্রক্সিমাল গ্যাস্ট্রো ইসোফেগাল আলসার। গ্যাস্ট্রো ইসোফেগাল আলসারটা কেন হয়, কারণ অনেক সময় আমাদের অ্যাসিড রিফ্লাক্স করে, হয় না, যেন মনে হয় যে অ্যাসিডটা স্টোমাক থেকে আমাদের বুকের মধ্যে উঠে চলে আসছে বা মুখে উঠে চলে আসছে। এই যদি অ্যাসিড যুক্ত খাবার অনেকবার যদি এরকম কোনো মানুষের ক্ষেত্রে স্টোমাক পর্যন্ত, স্টোমাকের থেকে ইসোফেগাস পর্যন্ত উঠে চলে আসে, এই তার ফলে ইসোফেগাসে কিন্তু ইরোশন হতে পারে এবং সেখান থেকেও আলসার ফর্ম হতে পারে, সেটাকে আমরা বলবো প্রক্সিমাল গ্যাস্ট্রো ইসোফেগাল আলসার। আর নেক্সট হচ্ছে কি যে টাইপ 5, বলছে এইগুলো ছাড়া যে কোনো জায়গায় শরীরের যদি মুখেও আলসার হতে পারে, ঠিক আছে, তাহলে এইগুলো ছাড়া যে কোনো জায়গায় আলসার হোক সেটাকে আমরা বলবো
টাইপ 5 আলসার। বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ পেপটিক আলসার। নেক্সট স্লাইড। এবারে এই পেপটিক আলসারের সঙ্গে আরেকটা আলসার, কিন্তু এটা একটা ডিজিজ, এটা আলসার অথচ একটা অন্য রকমের ডিজিজ, তার জন্য এর নাম দেওয়া হয়েছে জোলিঙ্গার ইলিসন সিনড্রোম। এটা কি জিনিস না, অনেক সময় কি হয় আমাদের এইটা হচ্ছে নর্মাল একটা হেলদি লিভার এবং প্যানক্রিয়াস, এটা লিভারের ঠিক নিচেই থাকে আমাদের হচ্ছে প্যানক্রিয়াস, পাতার মতো দেখতে, এটা হেলদি। কিন্তু যদি কোনো কারণে আমাদের প্যানক্রিয়াসের টিউমার হয়, ঠিক আছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো ছোট ছোট টিউমার, যদি এরকম কোনো টিউমার ফরমেশন হয়েছে প্যানক্রিয়াসে, তখন কি করে, এটা আনহেলদি পর্যায়ে গেলই, এটা কিন্তু গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কি করে আমাদের স্টোমাকে বাড়িয়ে দেয়। গ্যাস্ট্রিক সিক্রেশন মানেই হচ্ছে কি এইচসিএল সিক্রেশন। যত বেশি এইচসিএল সিক্রেশন হবে তত বেশি সে কার উপরে কাজ করবে, ওই মিউকাস লেয়ারটার উপরে কাজ করবে। কারণ এইচসিএল এর কার উপরে কাজ করার কথা, এইচসিএল এর কাজ করার কথা যেটা আমরা খাবারটা খাচ্ছি তার উপরে, কিন্তু সে যদি খাবার না পায় তখন সে কার উপরে কাজ করবে, মিউকাস লাইনে। কিন্তু এইচসিএল তো সবসময় আমাদের শরীরে সিক্রেশন হয় না, আমরা যদি খাবার দেখি, খাবার খাই, বা খাবারটা যদি আমাদের স্টোমাকে বা ইন্টেস্টাইনে পৌঁছায় তবে গিয়ে এইচসিএল সিক্রেশন হয়। কিন্তু যদি কোনো কারণে এই প্যানক্রিয়াসে টিউমার ফরমেশন হয় তখন গিয়ে কি হয় না, আমাদের হচ্ছে কি যে গ্যাস্ট্রিন হরমোনটা বেশি পরিমাণে সিক্রেশন হয়। এই যে ওভার প্রোডাকশন অফ দ্য হরমোন গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন বলে একটা হরমোন আছে যেটা অতিরিক্ত পরিমাণে সিক্রেশন হয় এবং সেইটা কি করে এইচসিএল সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, এবং তার ফলে যে আলসারটা হয় সেটাকে আমরা বলি জোলিঙ্গার ইলোশন সিনড্রোম। এটাও আলসার, কিন্তু আলসারটা অন্য কোনো কারণে নয়, প্যানক্রিয়াসের টিউমারের কারণে যদি হচ্ছে তখন তাকে আমরা এই সিনড্রোমটা বলে থাকি। ক্লিয়ার? নেক্সট স্লাইড। এরপরে আসবো আমরা যে সাইটস অফ পেপটিক আলসার, যেটা আমি আগে বলেছি যে কোথায় কোথায় আমাদের পেপটিক আলসার হয়, কি কি কারণে হয়, তাও আরেকবার। যে ডিওডিনামে হলে ফার্স্ট পোর্শন অফ অ্যান্টেরিয়র ওয়াল, মানে আমরা যদি ভালো করে এগুলোর স্ট্রাকচার গুলো না জানি জিআই ট্র্যাকে, তাহলে এগুলো বুঝতে পারবো না। কারণ ডিওডিনাম আমরা কোথায় জানি যে স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট, তাই তো, ওই ডিওডিনামের অ্যান্টেরিয়র পোর্শনেই আলসারটা হয়, লোয়ার পোর্শনে কিন্তু কখনোই হবে না। নেক্সট হচ্ছে কি স্টোমাকের, আমি যেটা বললাম লেসার কার্ভিচারেই হবে, গ্রেটার কার্ভিচারে কখনোই কিন্তু আলসার হবে না, রেয়ার হবে, কিন্তু রেয়ার। ম্যাক্সিমাম কোনটা হয়, এই যে স্টোমাকটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে লেসার কার্ভিচার আর এটা হচ্ছে গ্রেটার কার্ভিচার, সবসময় এই লেসার কার্ভিচারে হবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি ইসোফেগাস, ইসোফেগাস যদি আমরা দেখি, এই যে ইসোফেগাসের এই অ্যান্টেরিয়র ওয়ালটাতেই হবে, যেখানে বিন্দুটা দেওয়া আছে, মানে যেখানে মিউকাস লাইনটা, সেখানেই হবে, অন্য কোথাও কিন্তু হবে না। নেক্সট হচ্ছে কি আমাদের হচ্ছে জোলিঙ্গার ইলোসন সিনড্রোম বললাম, যেটা ম্যাক্সিমামে দেখা যায় হচ্ছে জেজু নামে। কোথায় দেখা যায়? জেজু নামে, কারণ জেজু নাম পার্টটা ওই প্যানক্রিয়াসের খুব কাছাকাছি অবস্থিত। কারণ প্যানক্রিয়াসের থেকে একটা নালী আর আমাদের গল ব্লাডার থেকে একটা নালী, যেটা লিভার থেকে এসে কোথায় মিট করেছে, ওই স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম পোর্শনটাই জেজু নামে। তাহলে ওইখানে যদি ওই অ্যাসিডটা বেশি পরিমাণে সিক্রেশন হয় তখন কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় জোলিঙ্গার ইলোসন সিনড্রোমের ক্ষেত্রে যে আমাদের যে ইরোশনটা বা আলসারটা হয় জেজু নামে। কিন্তু ইন জেনারেল যদি আমরা বলি আলসারটা কোথায় হয়, স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামে, কিন্তু জোলিঙ্গার হলে কোথায় হবে, জেজু নামে। আর নেক্সট হচ্ছে কার্লিং আলসার। এই কার্লিং আলসার কি না, থমাস কার্লিং বলে একজন সায়েন্টিস্ট, তিনি দেখেছেন যে আমরা বার্ন করেছি, তো বার্ন মানে বডি পুড়ে যায়, তাই তো, এই বডি যখন পুড়ে যায়, যদি কারুর 30% টিবিএস এ পুড়ে যায়, মানে টোটাল বডি সারফেস এরিয়ার যদি 30% বা তার বেশি কারুর যদি বডি পুড়ে যায়, তখন পুড়ে গেলে আমাদের কি হয়, প্লাজমা ফ্লুইড লেভেলটা কমে যাবে না, কমে যাবে। যখনই প্লাজমা ফ্লুইড লেভেলটা কমে যাবে তখন মিউকাস সিক্রেশনটা কম হবে। এবং দেখা গেছে যে এই থমাস কার্লিং দেখেছেন 10 জন পেশেন্টকে নিয়ে উনি একটা রিসার্চ করেছেন, এবং উনি দেখেছেন যে এই 10 জন পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে 10 জনেরই কি হচ্ছে, আলসার হচ্ছে। কেন? কারণ তাদের 30% বডি সারফেস এরিয়া পুড়ে গেছে, প্লাজমা ফ্লুইড লেভেল কমে গেছে, মিউকাস সিক্রেশন হচ্ছে না, এবং তার ফলে কি ফরমেশন হয়ে গেছে, আলসার তৈরি হয়ে গেছে। এই জন্য তার নাম অনুসারে এই আলসারটাকে বলা হয়েছে কার্লিং আলসার। কিন্তু কার্লিং আলসার বললে আমরা কিছু বুঝতে পারবো না, কারণ আমাদের বডিতে কোনো পার্ট নেই কার্লিং বলে,
তার নাম অনুসারে এই আলসারটার নাম দেওয়া হয়েছে কি কার্লিং আলসার। বোঝা গেছে? নেক্সট নেক্সট এবারে আসবো আমরা ইটিওলজি অফ পেপটিক আলসার। আমরা পেপটিক আলসার সম্পর্কে জানলাম, একটা ধারণা তৈরি হয়েছে। এবারে আসবো আমরা তার কারণ কি। না, পেপটিক আলসারের প্রধান যদি কোনো কারণ হয় সেটা হচ্ছে ইনফেকশন। কি ইনফেকশন? ব্যাকটেরিয়াল ইনফেকশন। একটি ব্যাকটেরিয়া খুব ভালোভাবে দায়ী পেপটিক আলসারের জন্য, এবং সেই ব্যাকটেরিয়াটার নাম কি হেলিকোব্যাক্টর পাইলোরি। এটা হচ্ছে কি যে একটা গ্রাম নেগেটিভ ফ্লাজেলাম। এটার যদি কোনো ইনফেকশন বডিতে হয় তবে পরে গিয়ে কিন্তু আলসার তৈরি করবে, কারণ এই ব্যাকটেরিয়ার টেন্ডেন্সি হচ্ছে মিউকাস লেয়ারটাকে ক্ষত করা। তার ফলে যে কোনো জায়গায় কিন্তু আলসার ফর্মেশন হতে পারে এই ব্যাকটেরিয়ার জন্য। তাহলে এই ব্যাকটেরিয়াটার নাম কি হেলিকোব্যাক্টর পাইলোরি। দিস ইজ দ্য ফার্স্ট কজ। সেকেন্ড কজ হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এই গ্যাস্ট্রাইটিস আর আলসার দুটো জিনিস কিন্তু এক নয়। গ্যাস্ট্রাইটিস আলাদা জিনিস। অনেকেই বলে আলসার মানে গ্যাস্ট্রাইটিস হয়েছে, আবার গ্যাসের সমস্যা হলেও বলে গ্যাস্ট্রাইটিস হয়েছে, আর আলসার মানে বলেও গ্যাস্ট্রাইটিস হয়েছে, কিন্তু এক নয়। গ্যাস্ট্রাইটিস আলাদা জিনিস আর আলসার আলাদা জিনিস। গ্যাস্ট্রাইটিসটা কি না, যদি আমাদের এই যে জিআই ট্র্যাকের যে লাইনিং, এই যে লাইনিং এর যে মিউকাস লেয়ারটা আছে সেখানে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন তখন কিন্তু ইরোশনটা হবে না। যদি ইনফ্লামেশনটা হয় তখন তাকে আমরা বলবো কি গ্যাস্ট্রাইটিস। মানে পেটটা ব্যথা ব্যথা করছে কিন্তু মন্দা মন্দা ব্যথা, মানে ওইটা পারসিস্টেন্স ব্যথা নয়, মানে ঠিক পেটের ঠিক ওই উপরের এই জায়গাটাতে ব্যথা করবে, মানে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেন, যেটা ডাক্তারে বলে এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে। ঠিক আছে? তাহলে কিন্তু ওখানে কি ওইটা হচ্ছে কি যে একটা ইনফ্লামেশন, তখন সেটাকে আমরা বলবো কি গ্যাস্ট্রাইটিস। কিন্তু এই গ্যাস্ট্রাইটিসের যদি কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করে বা তার লাইফস্টাইলে চেঞ্জ না করে, সেটা কিন্তু কি হতে পারে, ওইখানে যে এপিথেলিয়াল সেলস গুলো আছে সেগুলো হচ্ছে কি যে পলিমরফো নিউক্লিয়ার সেলে পরিণত হয়ে যেতে পারে, এবং সেখান থেকে তার কিন্তু কি হতে পারে, আলসার হতে পারে। তাহলে গ্যাস্ট্রাইটিস হচ্ছে কি যে একটা রিস্কি জায়গা যেখান থেকে আলসার ফরমেশন হতে পারে। নেক্সট হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর অবশ্যই দায়ী। যারা হচ্ছে ও ব্লাড গ্রুপের ব্যক্তি, সেটা ও পজিটিভ হোক বা ও নেগেটিভ হোক, এদের একটা অ্যান্টিজেন আছে ব্লাডে যেটাকে বলা হয় HLA-B5। এই অ্যান্টিজেনটা তাদের বডিতে থাকে, এবং এই অ্যান্টিজেনটা থেকে কি তৈরি করে না, HLA-B5 একটা প্রোটিন তৈরি করে। এই HLA-B5 প্রোটিনটা কি করে না, মিউকাস সিক্রেশনটাকে ডিপ্রেসড করে দেয়, মিউকাস সিক্রেশন হতে দেয় না যাদের ও ব্লাড গ্রুপের ব্যক্তি। এবং তার জন্য দেখা যায় যে যাদের ও ব্লাড গ্রুপ আছে তারা ম্যাক্সিমাম আলসারে মানে আক্রান্ত হয়, রাদার দেন দ্য এ বি অর আদার। ঠিক আছে? নেক্সট হচ্ছে স্ট্রেস। স্ট্রেস তো যে কোনো রোগেরই কারণ, তাহলে পেপটিক আলসারেরও কারণ। তার কারণ পেপটিক আলসারকে বলা হয় ওয়ারি হারি অ্যান্ড কারি, ছোটবেলা থেকে পড়ে এসেছিস তাই না? তার জন্য ওয়ারি হারি তো বুঝলাম, আর কারিও বুঝলাম, তাহলে স্ট্রেস এইটার সঙ্গে কি করে দায়ী না, ওই যে ওয়ারি সবসময় একটা নার্ভাসনেস, সবসময় ভীষণ ইমোশনাল, যারা একটুতেই ইমোশনাল হয়ে যায়, একটুতেই নার্ভাসনেস কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, তাদের কি হবে না, তাদের হচ্ছে কি যে ব্লাড প্রেশার বাড়বে, এবং ব্লাড প্রেশার বাড়লে তখন হচ্ছে কি যে তাদের ওই মানে কি বলবো স্টিমুলেশনটা বেশি হবে, ওই টুয়ার্ডস দ্য মানে কি বলবো এইচসিএল সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশন বেশি হলে তাদের আলসার দেখা দেবে। আবার অন্যদিকে আরেকটা উপায়ে কাজ করে, যারা হচ্ছে কি যে বেশি স্ট্রেস নেবে তাদের দুটো হরমোন সিক্রেশন হয়। কি কি? স্ট্রেসে দুটো হরমোন সিক্রেশন হয়, কি কি? কর্টিসোল, এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন, এগুলো খুব কালপ্রিট হরমোন। হঠাৎ হঠাৎ করে আমাদের আপদকালীন হরমোন, তো হঠাৎ হঠাৎ করে আমাদের সিক্রেশন হয়ে যায়, দিয়ে কি করে না শুধুমাত্র যে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়াবে এর তো একটা কাজ নয়, এ আরো অনেক কাজ করে, এই গ্যাস্ট্রিক সিক্রেশনটাকেও তার সাথে কি করবে, বাড়িয়ে দেবে। ওই যে ওয়ারিনেস, যারা প্রচন্ড তাড়াহুড়ো করছে, সবসময় ছুটছে, সবসময় একটা তাড়াতে আছে, তার মানে কি এই হরমোন গুলো সিক্রেশন হচ্ছে এবং তারা গিয়ে এই সেলকে সিক্রেশন করাচ্ছে, এবং তার ফলে তাদের কি হতে পারে, আলসার হতে পারে। নেক্সট স্লাইড। নেক্সট কি কারণ, NSAID। এটা আবার কি না, এটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। একটু পেটে ব্যথা করছে, একটা ওষুধ, একটা পেন কিলার।
একটু আমার পায়ে ব্যথা করছে, একটা ইনফ্লামেটরি ওষুধ, এগুলোকে বলা হয় ইনফ্লামেটরি ড্রাগস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। যারা এই ধরনের ওষুধ বেশি খায়, অ্যাডিক্টেড অ্যাকচুয়ালি, একটু কিছু হচ্ছে মাথা ধরেছে ওষুধ, তাহলে এই ধরনের ড্রাগস যারা বেশি পরিমাণে নেবে তাদের কি হবে, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটা ইনহিবিট হয়ে যাবে। আর আমি একটু আগেই প্রথমেই বলেছি যে প্রস্টাগ্ল্যান্ডিন আমাদের কি কাজ করে, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন যদি সিনথেসিস না হয় তাহলে কি হতে পারে, আলসার হতে পারে। ঠিক আছে, তার জন্য বলে যে এই ধরনের যে ড্রাগস গুলো বা যেগুলো হচ্ছে কি যে মানে গ্যাসের ওষুধও বেশি খাওয়া উচিত নয়, তার ফলেও কিন্তু কি হতে পারে, আলসার হতে পারে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে ইরিটেন্ট সাবস্টেন্স। ইরিটেন্ট সাবস্টেন্স তো প্রচুর, তার মধ্যে ফার্স্ট লাইনে আমরা যদি রাখি তাহলে হচ্ছে কি ক্যাফিন আর টি, চা কফি আর কি। চা কফি হচ্ছে কি যে প্রচন্ড পরিমাণে ইরিটেন্ট সাবস্টেন্স, যদি সেটা খালি পেটে খাওয়া হয়, অবশ্যই ভর্তি পেটে নয়, যদি খালি পেটে খাওয়া হয়। খালি পেটে এমটি স্টোমাক, ইফ ইউ টেক এমটি স্টোমাক, এমটি স্টোমাকে যদি চা কফি নেওয়া হয় তাহলে কি হয় না, মিউকাস সিক্রেশনটা তো কমে যায়, আর বাড়িয়ে দেয় হচ্ছে কি যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা, এইচসিএল সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, এবং তার ফলে কি হবে না, সেখান থেকে আলসার ফর্মেশন হতে পারে। নেক্সট আরেকটা কি না, যারা চিলিজ, পিপর, জিঞ্জার, গরম মশলা, এই জিনিসগুলো বেশি পরিমাণে খাই খাবারে, মানে অতিরিক্ত ঝাল মশলাদার স্পাইসি খাবার, ওই জন্যই বলা হয় কারি ডিজিজ, ওই জন্যই নামটাকে বলা হয় কারি। মানে অতিরিক্ত কারি যুক্ত খাবার খেলে কি হবে, চিলিতে কি থাকে, লঙ্কাতে থাকে ক্যাপসাইসিন, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, তাই না? এই ক্যাপসাইসিন কি করে না, ক্যাপসাইসিন হচ্ছে কি যে এই সেল সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় আর মিউকাসের সিক্রেশনটাকে কমিয়ে দেয়। আবার অন্যদিকে আমরা যদি দেখি যে গরম মশলা, পিপার, জিঞ্জার, আদা, এগুলো যতগুলো আছে যেগুলো একটু ঝাঁঝালো জিনিস, এই সবগুলোতে এক একটা করে অ্যাক্টিভ কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে। এই অ্যাক্টিভ কম্পোনেন্টস গুলো কি করে না, মিউকাসের সিক্রেশনটাকে কমায় আর এই সেলের সিক্রেশনটাকে বাড়ায়। তাই এগুলো যারা বেশি পরিমাণে খাবে তাদের কি হবে না, তাদের হচ্ছে কি যে আলসার ফরমেশনের রিস্কটা অনেকটা বেড়ে যায়। তার জন্য এখান থেকে এর নামটা জাস্টিফাইড ওরি হারি অ্যান্ড কারি, মানে যে বেশি ওয়ারিড করে আমার কি হবে, আমার পরবর্তীকালে কি হতে পারে কি না হতে পারে, যারা ভবিষ্যৎ নিয়ে ভীষণ বেশি ওয়ারিড বা কাল কি হবে সেটা নিয়ে ওয়ারিড, বা যারা প্রচন্ড তাড়াহুড়ো, অ্যানজিয়াস, নার্ভাস, ইমোশনাল, আর যারা হচ্ছে এই তার সাথে যেই ইমোশনাল হবে, যেই নার্ভাস হবে, সেই এই ধরনের খাবার খাবে। এটাও কিন্তু আমাদের মেন্টালিটির সাথেই যুক্ত। কারণ আমি যদি খারাপ থাকি, আমি মনে করি যে আমি এই ধরনের খাবার খেলে মনে হয় আমার মুডটা ভালো হয়ে যাবে, আমি ভালো থাকবো, তাই না? দিয়ে এই ধরনের খাবারটা সে তখন বেশি খাবে, দিয়ে একটা রোগ তৈরি হবে। মানে একটা রোগ একটা কারণের জন্য তো শুধু তৈরি হয় না, একটা রোগ তৈরি হতে গেলে 10টা কারণ লাগে, আর 10টা কারণ একসাথেই তৈরি হয়, তবে গিয়ে একটা রোগ ফর্মেশন হয়। নেক্সট হচ্ছে সেক্স। অবশ্যই ছেলেদের বেশি হয় মেয়েদের থেকে, এটা বলছে, কিন্তু মনে তো হয় না, মোটামুটি বোথ সেক্সেস আর ইকুয়ালি অ্যাফেক্টেড উইথ দ্যাট। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে এজ, কোন বয়সটা হচ্ছে সব থেকে বেশি সাসেপ্টেবল। অবশ্যই যে বয়সটা বেশি তাড়াহুড়ো করে, বেশি দৌড়ঝাঁপ করে আর বেশি এই ধরনের খাবার খাওয়ার সঙ্গে যুক্ত, 20 থেকে 40 বছর, মানে একদম অ্যাডাল্ট ফেজটা, তাই না? মানে তারা বাইরে ঘুরছে, বাইরে যাচ্ছে, মানে তাদেরকে তো কেউ কন্ট্রোল করতে পারছে না। তাহলে দিস এজ ইজ মানে ভেরি মাচ সাসেপ্টেবল টু ফরমেশন অফ আলসার। তা বলে কি তারপরে স্টেজে হবে না, তারপরে স্টেজেও হতে পারে। আর নেক্সট হচ্ছে হাই ফাইবার ডায়েট, যদিও এটা একটা রিসার্চের দ্বারা এখনো পর্যন্ত এস্টাবলিশ নয়, বাট কোনো কোনো জায়গায় বলছে যে হাই ফাইবার ডায়েট মানে যাদের স্টেপল ডায়েট, আমাদের যেমন স্টেপল ডায়েট কি, প্রধান খাদ্য হচ্ছে ভাত, কিন্তু অনেক জায়গায় প্রধান খাদ্য হচ্ছে রুটি, মানে তারা ব্রেড, রুটি এগুলোর উপরেই বেঁচে থাকে। এই যে প্রধান খাদ্য যদি হুইট বেসড কোনো খাবার হয়, বেশি পরিমাণে হুইট বেসড খাবার হওয়ার জন্য কিন্তু বলছি কি যে কি হতে পারে, আলসার হতে পারে। যদিও এটা কিন্তু এখনো এস্টাবলিশড ইনফরমেশন নয়, কিন্তু বলছে যে দেয়ার ইজ আ লিঙ্ক বিটুইন হাই ফাইবার ডায়েট অ্যান্ড আলসার ফরমেশন। বেশি হাই ফাইবার ডায়েট খাওয়াও কিন্তু উচিত নয়। ঠিক আছে, তাহলে দিস আর দ্য অল কজেস অফ পেপটিক আলসার। নেক্সট স্লাইড। এবারে আসি যে যদি পেপটিক আলসার হয় তাহলে তার কি কি সিমটমস হবে, কি দেখে বুঝবো যে তার পেপটিক আলসার হয়েছে। একদম যেটা
প্রাইমারি স্টেজে দেখা যাবে সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেন, যেটা আমি বললাম, ঠিক এই জায়গাটাতে ব্যথা হবে, ঠিক আছে, এপিগ্যাস্ট্রিক পেন। নেক্সট কি হতে পারে, মেলেনা। মেলেনা মানে হচ্ছে কি যে ব্লাডি অ্যান্ড ব্ল্যাক স্টুল, মানে কি রক্ত পড়ছে, তো যে জায়গাটাতে ইরোশন হয়েছে বা যে জায়গাটায় ক্ষত হয়েছে সেখানটা থেকে তো ব্লাড বেরোচ্ছে, বা যে জায়গাটাতে আলসারটা হয়েছে সেখান থেকে ব্লাড বেরোচ্ছে, এবারে ব্লাডটা এক্সক্রিশন হবে থ্রু স্টুল, তাই তো? তাহলে যদি স্টুলের মাধ্যমে বেরোয় তখন স্টুলের ক্লাড মানে স্টুলের যে কালারটা, সেই কালারটা চেঞ্জ হয়ে যায় ডিউ টু দ্য প্রেজেন্স অফ ব্লাড। এই যে স্টুলের কালারটা চেঞ্জ হয়ে যায়, কিসে চেঞ্জ হয় না, ব্ল্যাক কালারে চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলে কি, মেলেনা। আর কি হয় না, হিমাটোমেসিস দেখা যায়। হিমাটোমেসিস মানে ব্লাডি ভমিটিং হয়, মানে যে ভমিটিংটা হবে তার সাথে ব্লাড উঠে আসে। এবারে ব্লাডটা একদম ফ্রেশ ব্লাড নয়, কিন্তু ব্লাডটা হচ্ছে কি যে গ্রাউন্ড ফর্মে, যেমন আমরা কফি বিনস গুলো দেখি না, কফির যে দানাগুলো যেরকম একদম এক জায়গায় জড়ো জড়ো হয়ে থাকে, ওই রকম ব্লাডটা যেন মনে হয় ক্লট ক্লট হয়ে ভেতর থেকে উঠে আসছে, এটাকে বলা হয় হিমাটোমেসিস, ব্লাডি ভমিটিং। আর কি দেখা যায়, অবশ্যই হার্ট বার্ন তো হবেই, কারণ যখনই অ্যাসিড যুক্ত খাবারটা রিফ্ল্যাক্স করবে তার ফলে তো হার্ট বার্ন হবেই, কারণ অ্যাসিডটা তো শুধু স্টোমাকে থাকছে না, কি হচ্ছে, রিফ্ল্যাক্স করে ইসোফেগাসে যখনই উঠে আসবে তখন হার্ট বার্ন হবে। নেক্সট হচ্ছে ডিসকমফোর্ট অ্যান্ড ফ্ল্যাটুলেন্স। ফ্ল্যাটুলেন্স তো থাকবেই, কারণ জিআই ট্র্যাকের সমস্যা মানে দেয়ার ইজ ফ্ল্যাটুলেন্স ইজ প্রেজেন্ট। নেক্সট হচ্ছে স্টোমাক পেন, লো প্লাজমা প্রোটিন লেভেল, প্রোটিন লেভেলটা কমে যাচ্ছে, তার কারণ কি, কারণ আমরা জানি যে যে কোনো জায়গায় হিল করতে গেলে আগে প্রোটিনের দরকার হয়, প্রোটিন ছাড়া কোনো জায়গায় এপিথেলিয়াল টিস্যুজ কিন্তু ফর্মেশন হতে পারে না। তার মানে কি, প্লাজমা লেভেলটা, প্রোটিন লেভেলটা কমে যাচ্ছে বলে ওই ইরোশনটা কিন্তু ইরোশনই রয়ে যাচ্ছে, সেটার কিন্তু কোনো রিকভারি হচ্ছে না। এবং অতিরিক্ত পরিমাণে যদি ব্লাড স্টুলের মাধ্যমে কিংবা ভমিটিং এর মাধ্যমে বেরিয়ে যায় শরীর থেকে, তাহলে অ্যানিমিয়াও দেখা যেতে পারে, আর হেমারেজ তো হবেই। হেমারেজ মানে হচ্ছে কি যে কোনো একটা ব্লাড ভেসেলস, ওই অতিরিক্ত অ্যাসিড যদি থাকে না, কোনো একটা ব্লাড ভেসেলস রাপচার করে যেতে পারে, আর ব্লাড ভেসেলস রাপচার করলে কি হবে, ব্লাড বেরিয়ে আসবে, হেমারেজ হতে পারে। বোঝা গেছে? দিস আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অকার ডিউ টু দ্য পেপটিক আলসার। নেক্সট স্লাইড। তাহলে আমরা এবারে আসবো যে আমরা এই পেপটিক আলসার কিভাবে ম্যানেজ করব, তাই তো? তো পেপটিক আলসার ম্যানেজ করতে গেলে প্রথম যেটা দরকার, কোনো ওষুধপাতির দরকার নেই বা কোনো মেডিসিনেরও দরকার নেই, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। বোঝা গেছে? যদি আমরা আমাদের লাইফস্টাইলটাকে মডিফাই করতে পারি তবে পরে আমরা এই ধরনের ডিজিজ গুলোকেও কন্ট্রোল করতে পারবো। নেক্সট আরেকটা কি, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্টের এক নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল ম্যানেজমেন্ট মানে অনেক কিছু বোঝায়, যে আমি প্রপার সময়ে ঘুমোচ্ছি কিনা, আমি প্রপার জল খাচ্ছি কিনা, আমি প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি কিনা, আমি স্টেরয়েড যুক্ত জিনিস থেকে নিজেকে দূরে রাখছি কিনা, অ্যালকোহল স্মোকিং করছি না, অনেক কিছু হয় লাইফস্টাইল। কিন্তু লাইফস্টাইলের প্রথম যেটা আছে সেটা কি, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, যে আমি আমার ডায়েটটাকে কিরকম রেখেছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আর কি হতে পারে, হাইপোসিক্রেটারি ড্রাগ থেরাপি, যাদের পেনিট্রেটিং আলসার পর্যন্ত চলে যায়, সেটা তো আর নিউট্রিশনাল ম্যানেজমেন্টের দ্বারা একাকি তাকে কন্ট্রোল করা সম্ভব নয়, তখন এই ধরনের কিছু ড্রাগ দেওয়া হয়, কিছু ওষুধ দেওয়া হয়, যে ওষুধগুলো গ্যাস্ট্রিক সিক্রেশনটাকে কমায়, এইচসিএল এর সিক্রেশনটাকে কমায়। এই থেরাপিটাকে বলা হয় হাইপোসিক্রেটারি ড্রাগ থেরাপি। নেক্সট হচ্ছে কি, এইচ পাইলোরি ইরাডিকশন থেরাপি, যাতে আমার শরীর থেকে যে ব্যাকটেরিয়াটার ইনফেকশনটা হয়েছে সেই ব্যাকটেরিয়াটাকে যাতে আমি আমার শরীর থেকে এক্সক্রিট করতে পারি, সেই থেরাপি হতে পারে। আরেকটা হতে পারে সার্জারি, যেটা আমি বললাম যে একদম পেনিট্রেটিং আলসারে কিছু করার থাকে না, সেখানে না ওষুধ কাজ করবে না ডায়েট কাজ করবে, সেখানে কি করতে হবে, গ্রাফটিং এর মাধ্যমে সার্জারি করতে হবে, মানে সেখানে কিন্তু নতুন টিস্যুজ কিন্তু বসাতেই হবে, গ্রাফটিং করতে হবে, তবে পরেই কিন্তু সেটা সম্ভব। তাহলে সেটা হচ্ছে একদম লাস্ট সার্জারি। নেক্সট স্লাইড। আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে অবশ্যই নিউট্রিশনাল ম্যানেজমেন্ট, বাকি ম্যানেজমেন্ট গুলো আমার জানার দরকার নেই। আমি জানবো যে আমি ডায়েটের মাধ্যমে কিভাবে আলসারটাকে কন্ট্রোল করতে পারি বা রিকভার করতে পারি। তো এই ডায়েট, অনেক রকম ডায়েট দেওয়া হতো পেপটিক আলসারে। প্রথম যে ডায়েটটা দেওয়া হতো সেটা হচ্ছে সিপিস ডায়েট। ডায়েটিশিয়ানরা আগে পেপটিক আলসারের পেশেন্টদের জন্য সিপিস ডায়েট প্রেসক্রাইব করতো। পরবর্তীকালে এলো সিপিস ডায়েটের পরে লেনহার্স ডায়েট, এগুলো সব এক এক রকম ডায়েট।
আমাদের যে কত ডায়েট আছে আমরা হয়তো নিজেরাও জানি না, বা আমিও হয়তো সব ডায়েট এখনো পর্যন্ত জানি না। তাহলে সিপিস ডায়েট আগে দেওয়া হতো, তারপরে এলো লেনহার্স ডায়েট, তারপরে এলো মেউবার্স ডায়েট। এই অনেক ডায়েট আসার পরে একটা জায়গায় এসে আমরা মোটামুটি এখন থেমেছি। এখন পেপটিক আলসার হলে যে ডায়েটটা দেওয়া হয় সেই ডায়েটটা হচ্ছে ব্লান্ট ডায়েট। তাহলে এই ব্লান্ট ডায়েট দেওয়ার পিছনে হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? এত ডায়েট নিয়ে এত এক্সপেরিমেন্ট হয়ে গেছে পেপটিক আলসারের পেশেন্টদের উপরে, লাস্টে কেন ব্লান্ট ডায়েটেই এসে আমরা থেমেছি? এখন ব্লান্ট ডায়েটই কেন প্রেসক্রাইব করা হয়? কারণ ব্লান্ট ডায়েট বলা হচ্ছে ইট ইজ মেকানিক্যালি, কেমিক্যালি অ্যান্ড থার্মালি নন ইরিটেটিং। মানে এমন একটা ডায়েট যেটা আমাদেরকে মেকানিক্যালি কোনো রকম ভাবে কোনো ইরিটেট করবে না, কেমিক্যালিও ইরিটেট করবে না এবং ফিজিক্যালিও ইরিটেট করবে না। কেন? কারণ মেকানিক্যালি ইরিটেটিং ফুডস যেগুলো যেগুলো হচ্ছে কি যে ডায়েটারি ফাইবার, মানে যেটা হচ্ছে ইনডাইজেস্টেবল কার্বোহাইড্রেট, গ্রেনস, র ফ্রুটস এবং ভেজিটেবলস, যেগুলো আমাদের বডিতে কিন্তু একটু হলেও ইরিটেশন তৈরি করে। ওই যে বললাম অতিরিক্ত ডায়েটারি ফাইবার যুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত পরিমাণে গ্রেনস খাওয়া, সেটাও কিন্তু অসুবিধাজনক। সেটা যে খুব ভালো সেটাও তো নয়। তাহলে এইগুলো হচ্ছে মেকানিক্যালি ইরিটেটিং ফুড। যারা হচ্ছে কি যে যাদের আলসার ফরমেশন হয়ে গেছে তাদের কিন্তু এই খাবারগুলো যদি আরো বেশি পরিমাণে খায় তাদের কিন্তু একটা ইরিটেশন তৈরি হতে পারে ওই জায়গাটাতে। তার জন্য এই খাবারগুলো ফ্রি হচ্ছে কি যে ব্লান্ট ডায়েট। নেক্সট হচ্ছে কি যে ফুডস দ্যাট আর কেমিক্যালি ইরিটেটিং, যেমন হচ্ছে কফি, চা এবং কিছু স্পাইসি ফুডস, যেগুলো আমরা এমনিই খেলে আমাদের মনে হয় পেটটা জ্বালা জ্বালা করছে। এমনি যদি আমি একটু লঙ্কা খেয়ে নিই আমার মনে হবে পেটটা জ্বালা জ্বালা করছে, এবং পরের দিন সকালবেলাও অন্য কিছু জ্বালা জ্বালা করতে পারে। কারণ দিজ আর দ্য মানে মোস্ট ইরিটেটিং সাবস্টেন্সেস। বোঝা গেছে? তাহলে এই যে অতিরিক্ত মানে মাংস খাওয়া, মিট, ক্যাফিন, টি, অ্যালকোহল হতে পারে, এবং হতে পারে কিছু স্পাইসি ফুডস দ্যাট আর দ্য কেমিক্যালি ইরিটেটিং। তাহলে ব্লান্ট ডায়েট হচ্ছে এই কেমিক্যালি ইরিটেটিং নন ইরিটেটিং ফুডস। নেক্সট আসছে কি থার্মালি ইরিটেটিং ফুড। থার্মাল মানে কি? অতিরিক্ত ঠান্ডা আর অতিরিক্ত গরম। যারা অতিরিক্ত ঠান্ডা খাবার খায়, মানে একদম ঠান্ডা জল, বরফ, আইসক্রিম, অতিরিক্ত ঠান্ডা, সেটাও আমাদের বডির জন্য খারাপ। আবার অতিরিক্ত গরম মানে ভেরি হট লিকুইডস, সেটা হট চকলেট হতে পারে, হট টি হতে পারে, হট কফি হতে পারে। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম দুটোই যদি তার শরীরে মানে তার বডিতে যায় তখনও কিন্তু একটা ইরিটেশন তৈরি করতে পারে। তার জন্য এই ধরনের জিনিসগুলো ছাড়া, মানে যেটা তার বডিকে মেকানিক্যালি ইরিটেট করবে না, কেমিক্যালি ইরিটেট করবে না এবং থার্মালি ইরিটেট করবে না, সেরকম একটা ডায়েট হচ্ছে কি ব্লান্ট ডায়েট। তাই পেপটিক আলসারের পেশেন্টদেরকে কি দেওয়া হয়? ব্লান্ট ডায়েটই প্রেসক্রাইব করা হয়, যেখানে এই ফুডস গুলো এক্সক্লুডেড। বোঝা গেছে? বাকি সবকিছু থাকবে। নেক্সট স্লাইড। তাহলে এদেরকে আমরা যদি নিউট্রিশনাল পার্টিকুলার কোন কোন নিউট্রিশন গুলো মানে কোন কোন নিউট্রিয়েন্টস গুলো বেশি দেবো সেটার উপরে যদি আমরা ফোকাস করি, তাহলে আমরা দেখবো যে প্রথমেই আসে প্রোটিন। কারণ আমরা জানি প্রোটিন হচ্ছে কি, প্রোটিন কি করে? নতুন সেলস তৈরি করে, প্রলিফারেট করতে সাহায্য করে, কোনো একটা ইরোশন জায়গা সেখানটা রিকভার করতে সাহায্য করে প্রোটিন। এবার প্রোটিন হিসাবে আমি কি তাকে বলবো যে তুমি মাংস খাও তাহলে প্রতিদিন প্রচুর প্রোটিন পাবে, ডিম খাও, তাহলে হবে না। তাহলে প্রোটিন হিসাবে একটি মাত্র ফুড যাকে যেটা আমরা তাকে মানে লিবারেল অ্যামাউন্টসে আমরা বলতে পারি তাকে যে তুমি খেতে পারো, সেটা হচ্ছে দুধ। কারণ হচ্ছে কি যে মিল্ক ইজ আ বাফারিং এজেন্ট। আমাদের জিআই ট্র্যাকের একটা বাফারিং এজেন্ট হিসাবে কাজ করে হচ্ছে দুধ। খুব গরম দুধও নয় আবার খুব ঠান্ডা দুধও নয়, একটা মোটামুটি একটা টেম্পারেচারে দুধটাকে আমরা তাকে দিতে পারি। এবং দুধের মধ্যে কি থাকে? সমস্ত এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো প্রেজেন্ট থাকে, যেটা এপিডার্মাল হিলিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে এবং হচ্ছে কি যে নতুন সেল প্রলিফারেশন এবং জেনারেশনেও কাজ করতে পারে। তার জন্য বলা হয় যে প্রোটিন হিসাবে যদি আমরা একে কিছু দিতে পারি তাহলে সেটা হচ্ছে কি যে মিল্ক, অ্যাবান্ডেন্স অ্যামাউন্ট অফ মিল্ক। সারাদিনে 2 থেকে 3 লিটার পর্যন্ত দুধ দেওয়া যাবে। যদি পেট জ্বালা জ্বালা করে তাও বলা হয় যে তুমি 1 গ্লাস দুধ খাও মোটামুটি একটা নর্মাল টেম্পারেচারে। দেখবি যাদের প্রচুর ঝাল লাগে তখন বলে না বাড়িতে 1 গ্লাস দুধ খেয়ে নে, তাহলে ঝালটা কেটে যাবে। কেন? কারণ হচ্ছে কি যে ওই যখনই কোনো আমাদের জিআই ট্র্যাকের ইরিটেশন হবে না, একমাত্র এই বাফারিং এজেন্টটাই কি করতে পারে? সেটাকে নিউট্রালাইজ করতে পারে। তার জন্য এরকম যদি কোনো একটা ইরোশন বা আলসার হয় না,
আমাদের বডিতে, তাহলে সব থেকে ভালোভাবে কাজ করতে পারে কিন্তু কি দুধ। বোঝা গেছে? তার জন্য মিল্ক হচ্ছে কি যে আমরা কি বলতে পারি, অ্যাক্ট অ্যাজ আ মানে বাফারিং এজেন্ট তো বটে, এবং সিনথেসিস অফ নিউ সেলস, প্রলিফারেট ইট। বোঝা গেছে? প্রোটিন হিসাবে আমরা কিন্তু রেকমেন্ড করব মিল্ক। নেক্সট হচ্ছে ফ্যাট। ফ্যাট আমরা এই জন্য বেশি দেবো যাতে হচ্ছে কি যে সেটা কি করতে পারে, মিউকাস লেয়ারটাকে অনেক বেশি লুব্রিকেটিং করতে পারে। তা বলে অতিরিক্ত ফ্যাট দেওয়াটাও তো ঠিক নয়। যেমন ক্রিম, বাটার, অলিভ অয়েল, যেগুলো হচ্ছে গুড মানে গুড কাইন্ড অফ ফ্যাট, সেগুলোকে আমরা তার ডায়েটে কি করব, ইনক্লুড করতে পারি। আর নিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা যেগুলো দিতে পারি, ভিটামিন মিনারেলস তো আছেই, কিন্তু যে দুটো ভিটামিনস এর উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে কি যে ক্যারোটিনয়েডস মানে ভিটামিন এ, আর অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি। কেন? কারণ এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি, যেটা আমি বললাম যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা যদি ইনফেকশন হয় তাহলে এই ব্যাকটেরিয়াটা কি করে, রস ফরমেশন করে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, আমরা সবাই জানি। এই রস যদি জেনারেশন হয় তাহলে গ্লুটাথায়ন আর গ্লুটাথায়ন এন্স ট্রান্সফারেজের পরিমাণটাকে কি করবে, এই ব্যাকটেরিয়ার ইনফেকশনটা কমিয়ে দেবে। ফ্রি রেডিক্যাল জেনারেশন হতে পারে এবং সেখান থেকে একটা বড় ইরোশন হতে পারে। তাহলে তার জন্য কি করতে হবে, তাকে বেশি পরিমাণে ক্যারোটিনয়েডস বা ভিটামিন এ যুক্ত খাবার দাবার আমাকে তাকে দিতে হবে। আর অ্যাসকর্বিক অ্যাসিড কি করে, ভিটামিন সি, ভিটামিন সি যে কোনো জায়গাটাকে হিল করতে সাহায্য করে, উন্ড হিলিং প্রপার্টি আছে ভিটামিন সি এর, তাই না? জিঙ্কেরও আছে, অনেক সময় ভিটামিন সি এর সাথে জিঙ্কও কম্বাইন্ড করে দেওয়া যায়। বোঝা গেছে? তাহলে আরো ভালো কাজ করবে। তাহলে এই ভিটামিন সি এর যে উন্ড হিলিং প্রপার্টি আছে, তার মানে ইরোশন মানে হচ্ছে একটা উন্ড, একটা ক্ষত, তাহলে সেই জায়গাটার ক্ষত নিরাময়ে ভালোভাবে সাহায্য করবে কে, ভিটামিন সি। আর নেক্সট হচ্ছে অ্যাভয়েড গ্যাস ফর্মার্স, যে সমস্ত জিনিসগুলো যেমন কিছু ক্রুসিফেরাস ভেজিটেবলস আছে, যেমন ক্যাবেজ, কলিফ্লাওয়ার, অনিয়ন্স, টার্নিপস, এগুলো কি করে, প্রচুর পরিমাণে আমাদের বডিতে গ্যাস তৈরি করে। তার জন্য এই ক্রুসিফেরাস ভেজিটেবলস যেগুলো আছে, যে সমস্ত ভেজিটেবলস গুলো এই গ্রুপ থেকে বিলং করে, সেই গ্রুপের ভেজিটেবলস গুলোকে রেস্ট্রিকশন করতে হবে, কারণ এগুলো প্রচুর পরিমাণে বডিতে গ্যাস তৈরি করে। আর নেক্সট হচ্ছে কি যে ফাইবার, আমরা বলতে পারি পেপটিক আলসারের পেশেন্টদেরকে একটা মডারেট অ্যামাউন্ট অফ ফাইবার ইনটেক করলে দ্যাট ইজ গুড, কিন্তু হাই ফাইবার ইনটেক করলে সেটা আবার কিন্তু কি হতে পারে, ইরিটেটিং হতে পারে। তাই কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিলেও আমাদেরকে কি করতে হবে না, সেটা মডারেট অ্যামাউন্টে দিতে হবে। দিস ইজ দ্য নিউট্রিশনাল ম্যানেজমেন্ট বা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। এইভাবে আমরা তার ডায়েটটাকে কি করতে পারি, প্রেসক্রাইব করতে পারি, মানে এই খাবারগুলো দিয়ে, এবং কিছু খাবার আমরা অ্যাভয়েড করে। বিশেষ করে বলা হয় যে ব্লান্ট ডায়েট। ব্লান্ট ডায়েট মানে আমরা যেটা বুঝি যে একেবারে মানে কেমিক্যালি, মেকানিক্যালি এবং থার্মালি নন ইরিটেটিং সাবস্টেন্সেস। আর যেটা আমি আগেই বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট তো আছেই, লাইফস্টাইলটাকে একটু মডিফাইড করতে হবে, মানে there is avoid of smoking and alcohol because they are more dangerous। তার জন্য এই লাইফস্টাইল মডিফিকেশনটা আগে দরকার, তাহলে আরো অনেক কিছু, তার মানে আরো অনেক ডিজিজ সে আরো কি করতে পারে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে বা রিকভার করতে পারে। ব্যাস। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওই যে বললাম না একটা ট্রিটমেন্ট ছিল, কোন কোন ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করা হয় পেপটিক আলসারের পেশেন্টদেরকে। যেমন বলা হয় যে ওই র্যানিটিডিন, যেটাকে আমরা বলি ওই যে র্যানটেক, মানে যেটা বাজারে বিক্রি হয় র্যানটেক নামে, সেটা একটা কোম্পানি বিক্রি করছে, কিন্তু র্যানিটিডিন ইজ দা মানে কোর নেমটা, জেনেরিক নেমটা, ঠিক আছে? এই ধরনের কিছু ওষুধ, কারণ এগুলো হচ্ছে হাইড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগোনিস্টিক। কিছু হচ্ছে কি যে অ্যান্টাসিডস, অ্যান্টাসিডস মানে আমরা যেগুলোকে বলি গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধকে এক কথায় বলা হয় দিস আর দ্য অ্যান্টাসিডস। সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অ্যান্টিবায়োটিক হতে পারে, কারণ যেহেতু হেলিকোব্যাক্টার পাইলোরির একটা ইনফেকশন হয়েছে, দ্যাট ইজ দ্য ব্যাড ব্যাকটেরিয়া, তাহলে কি হতে পারে না, স্মল ইন্টেস্টাইনে আমাদের যে একটা মাইক্রোবায়োমের যে এনভায়রনমেন্ট আছে, যেটাকে আমরা বলি গুড মাইক্রোবায়োস, সেই গুড মাইক্রোবায়োস এর পরিমাণটা কমে যেতে পারে। তার জন্য ড্রাগস এর মাধ্যমে আমরা তাকে কি করতে পারি, অ্যান্টিবায়োটিক যখন দেবো, কারণ হেলিকোব্যাক্টার পাইলোরিকে মারতে গেলে আমাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, কিন্তু সব যদি অ্যান্টিবায়োটিক দিয়ে সব যদি ব্যাড ব্যাকটেরিয়া মরে যায়, সব ব্যাড ব্যাকটেরিয়া তো শুধু মরবে না, তার সাথে গুড ব্যাকটেরিয়াও মরে যাবে। তার জন্য আমাকে তার সাথে কি দিতে হবে, প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, ঠিক আছে? এবং মিউকোসাল প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে আমরা বিসমাথ দিতে পারি, এবং প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে ওমিপ্রাজল, ওমিপ্রাজল একটা খুব ভালো ওষুধ, বাজারে বিক্রি হয়, এই ওমিপ্রাজলও দেওয়া হয়।
তাহলে এই গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের যদি ট্রিটমেন্টের জন্য ওষুধ বলা হয় তাহলে মোটামুটি এই ওষুধগুলোই দেওয়া হয়, এই 4টে ওষুধ মাস্ট। আর এটা আমি বাইরে করে রেখেছি কারণ প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স অনেক ডাক্তারে দেয়, আর কিছু ডাক্তারে বলে বাইরে থেকে ওই খাবারের মাধ্যমে ডায়েটিশিয়ান বলে দেবে আপনি কি কি খাবার খাবেন, তখন ওই বাইরে থেকে ডায়েটের মাধ্যমে আমরা প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স খেয়ে নিতে পারি। নেক্সট, থ্যাংক ইউ। আর কিছু নেই। তাহলে মোটামুটি পেপটিক আলসার ডিজিজটা সম্পর্কে বোঝা গেছে যে পেপটিক আলসার কি জিনিস, আমাদের কোথায় হয়, কিভাবে হয়, তার কি কি সাইন অ্যান্ড সিমটমস হতে পারে, তার কি ডায়েট। যদি কোনো কোশ্চেন থাকে, নইলে আমার কোশ্চেন আছে। কোশ্চেন আছে কিছু?